আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 এর ইংলিশ বিষয়ের দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ এখান থেকে যে বাকি অংশটুকু আমাদের রয়েছে, তো সেই অংশটুকুর লাইন বাই লাইন আমরা বাংলায় পড়বো। এর আগের ক্লাসে আমরা প্রথম অংশ অর্থাৎ পার্ট 1 করেছি, সেটা আমরা এই যে তোমাদের পেজ নাম্বার 8 থেকে এই যে এখানে স্টার্ট হচ্ছে, এখান থেকে পেজ নাম্বার 10 এর এই যে টেরিবল ফর এভার মোর এই পর্যন্ত আমরা পড়েছিলাম। যারা ভিডিওটি দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা এই ভিডিওটি শেষ হলে এন্ড স্ক্রিনেও আমি পার্ট 1 এর লিংকটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ওকে, তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না, আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও। দেখো, শুরু করছি। ইট উড হ্যাভ বিন অলটুগেদার ইনকনসিস্টেন্ট। ইট উড হ্যাভ বিন এটা হতো কি অলটুগেদার মানে সম্পূর্ণভাবে, ইনকনসিস্টেন্ট মানে অসামঞ্জস্যপূর্ণ। এটা অসামঞ্জস্যপূর্ণ হতো কোনটা? দেখো, উইথ দ্য স্বামীস আইডিয়া অফ ফ্রিডম। স্বামীর যে স্বামী বিবেকানন্দ, স্বামীর আইডিয়া অফ ফ্রিডম স্বাধীনতার যে ধারণা, সেটার সঙ্গে সম্পূর্ণভাবে অসামঞ্জস্যপূর্ণ হতো। টু হ্যাভ সট টু ইম্পোজ হিজ ওন কনসেপশনস অন এ ডিসাইপল। টু হ্যাভ সট মানে চাওয়া, টু ইম্পোজ আরোপ করতে, হিজ ওন কনসেপশনস তার নিজস্ব ধারণাগুলোকে অন এ ডিসাইপল একজন শিষ্যের ওপর, তার নিজস্ব ধারণাগুলোকে একজন শিষ্যের ওপর চাপিয়ে দেওয়ার এই যে বিষয়টা, এটা ছিল সম্পূর্ণভাবে স্বামীর যে স্বাধীনতার ধারণা তার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। বাট এভরিথিং ইন মাই পাস্ট লাইফ, কিন্তু এভরিথিং হচ্ছে সব কিছুই, ইন মাই পাস্ট লাইফ আমার অতীত জীবনের সব কিছুই, অ্যাজ অ্যান এডুকেশনিস্ট একজন শিক্ষাবিদ হিসাবে, হ্যাড কন্ট্রিবিউটেড মানে সাহায্য করেছিল, টু ইমপ্রেস অন মি। টু ইমপ্রেস অন মি অর্থাৎ আমাকে বুঝতে, এইটা বুঝতে সাহায্য করেছিল কি, নাও দ্য নেসেসিটি অফ টেকিং অন দ্য ইন্ডিয়ান কনসাসনেস। নেসেসিটি হচ্ছে প্রয়োজনীয়তা, অফ টেকিং মানে বুঝতে পারা, এখানে হচ্ছে টেকিং মানে অভ্যাস করে ফেলা, অন দ্য ইন্ডিয়ান কনসাসনেস ভারতীয় যে চিন্তাধারা, ভারতীয় ভাবধারা, সেটা আমাকে অভ্যাস করে ফেলা, এটা আমাকে বুঝতে সাহায্য করেছিল। অ্যান্ড দ্য পার্সোনাল পারপ্লেক্সিটি এবং ব্যক্তিগত বিভ্রান্তি, পারপ্লেক্সিটি হচ্ছে বিভ্রান্তি, পার্সোনাল হচ্ছে ব্যক্তিগত, অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেমোরি অফ পিলগ্রিমেজ টু অমরনাথ। অ্যাসোসিয়েটেড কোনটার সঙ্গে যুক্ত? অ্যাসোসিয়েটেড মানে হচ্ছে সংযুক্ত, কিসের সঙ্গে? উইথ দ্য মেমোরি অফ দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ। পিলগ্রিমেজ হচ্ছে তীর্থযাত্রা, কোথায়? অমরনাথের যে তীর্থযাত্রা, সেই তীর্থযাত্রার স্মৃতির সঙ্গে সম্পর্কযুক্ত রয়েছে। ওয়াজ এর উইটনেস এটা হচ্ছে একটা সাক্ষ্য, নট টু বি ফরগটেন, টু দ্য স্ট্রং প্লেস, নট টু বি ফরগটেন হচ্ছে যেটা ভুলে যাবার নয়, এইরকম, টু দ্য স্ট্রং প্লেস which Indian systems of worship held in that consciousness। যে কি বলা হচ্ছে যে সেটা আমার যে পার্সোনাল ব্যক্তিগত বিভ্রান্তি যেটা রয়েছে অমরনাথ তীর্থযাত্রার মেমোরি স্মৃতির সঙ্গে সম্পর্কিত, সেটা হচ্ছে একটা উইটনেস, একটা সাক্ষ্য বহন করে, নট টু বি ফরগটেন যেটা ভোলার নয়, টু দ্য স্ট্রং প্লেস মানে একটা শক্তিশালী একটা জায়গা, হুইচ যেটা ইন্ডিয়ান সিস্টেমস অফ ওয়ার্শিপ ভারতীয় প্রথা অফ ওয়ার্শিপ, ওয়ার্শিপ মানে পূজা, অর্থাৎ ভারতীয় পূজার যে পদ্ধতি, হেল্ড অনুষ্ঠিত হতো, অর্থাৎ পূজা পদ্ধতি, ইন দ্যাট কনসাসনেস এই ভাবধারার মধ্যে, অর্থাৎ ভারতীয় ভাবধারার মধ্যে। এই লাইনটা একটু বোঝার চেষ্টা করো। দেখো, বলছে কি, আমার অতীত জীবনের যে সমস্ত কাহিনী একজন শিক্ষাবিদ হিসাবে কন্ট্রিবিউটেড মানে সাহায্য করেছিল আমাকে এটা বুঝতে, এখন যে ভারতীয় চিন্তা ভাবনা সম্পর্কে আমাকে অভ্যাস করতে হবে, এবং কি বুঝতে সাহায্য করেছিল যে আমার যে পার্সোনাল ব্যক্তিগত একটা বিভ্রান্তি রয়েছে কি সম্পর্কে, যেটা রয়েছে অমরনাথ তীর্থযাত্রার স্মৃতি, সেটা ছিল একটা সাক্ষ্য বা সাক্ষী বহন করে, যেটা কখনোই ভোলা যাবে না। কিসের সাক্ষী? যে ভারতীয় ভাবধারার, ভারতীয় চিন্তা ভাবনায়, অর্থাৎ এই যে কনসাসনেস, ভারতীয় ভাবধারার যে পূজা পদ্ধতির একটা জায়গা রয়েছে, সেই বিষয়টাও কিন্তু আমি ভুলবো না। তাহলে এই যে অমরনাথ তীর্থযাত্রার একটা বিষয় রয়েছে, এই বিষয়টা একটা সাক্ষ্য বহন করে এই যে ভারতীয় ভাবধারার যে পূজা পদ্ধতি সেই বিষয়ে। I set myself therefore to enter into Kali worship. I set myself অর্থাৎ আমি নিজেকে প্রস্তুত করে নিয়েছিলাম, therefore to enter into Kali worship অর্থাৎ কালী ঠাকুরের পূজার
অর্চনা করার জন্য, তার মানে কালী পূজার সম্পর্কে সবকিছু জানার জন্য জানতে হবে, এটা আমি ঠিক করে নিয়েছিলাম। অ্যাজ যেমন ভাবে ওয়ান উড সেট ওয়ান সেলফ, একজন নিজেকে সেট করে বা প্রস্তুত করে টু লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ। টু লার্ন হচ্ছে শিখতে, একটা নিউ ল্যাঙ্গুয়েজ, একটা নতুন কিছু শিখতে একজন যে নিজেকে প্রস্তুত করে। অর টেক বার্থ ডেলিবারেটলি, অথবা টেক বার্থ এবং জন্ম নিতে ডেলিবারেটলি মানে ইচ্ছাকৃতভাবে, পারহ্যাপস অর্থাৎ সম্ভব হলে যে নিজের ইচ্ছাকৃতভাবে জন্ম নিতে চাই না নিউ রেস, একটু নতুন জাতিতে। সেই রকম ভাবে একজন মানুষ যেমন নিজেকে একটা নতুন ভাষা শেখার জন্য প্রস্তুত করে বা নিজে যদি সম্ভব হয় একটা নতুন জাতিতে জন্মগ্রহণ করবে, সেই রকম ভাবে নিজেকে প্রস্তুত করে, আমিও আমাকে নিজেকে প্রস্তুত করেছিলাম কালী পূজা সংক্রান্ত সবকিছু জানার জন্য বা কালী ঠাকুরকে জানার জন্য। টু দিস ফ্যাক্ট আই ও ইট দ্যাট, টু দিস ফ্যাক্ট আই ও ইট মানে এই যে ঘটনাটা, সেটার থেকে আমার এটাই মনে হয়েছে যে দ্যাট আই ওয়াজ এবল টু আন্ডারস্ট্যান্ড, আমি ছিলাম এবল মানে সক্ষম, টু আন্ডারস্ট্যান্ড বুঝতে সক্ষম, অ্যাজ মাচ অ্যাজ যতটা, আই ডিড অফ আওয়ার মাস্টার্স লাইফ মানে আই ডিড মানে আমি বুঝতে পেরেছিলাম বা বুঝতে পারতাম, অফ আওয়ার মাস্টার্স লাইফ আমার প্রভুর জীবন সম্পর্কে যতটা বুঝতে পেরেছিলাম, আমি ততটাই এই বিষয়েও বুঝতে সক্ষম ছিলাম। কোন বিষয়ে? এই যে কালী ওয়ার্শিপ অর্থাৎ কালী ঠাকুরের পূজা। অ্যান্ড থট, মাস্টার্স লাইফ অ্যান্ড থট আমার প্রভুর জীবন এবং চিন্তা ভাবনা সম্পর্কে আমি যতটা জেনেছিলাম, যতটা মানে জানতে সক্ষম ছিলাম, ঠিক তেমনি ভাবে এই যে কালী পুজো সংক্রান্ত বিষয়েও আমি জানতে সক্ষম ছিলাম। স্টেপ বাই স্টেপ, গ্লিমস আফটার গ্লিমস, স্টেপ বাই স্টেপ মানে একটা ধাপের পর ধাপ, গ্লিমস আফটার গ্লিমস মানে একটা ঝলকের পর ঝলক, তার মানে অল্প অল্প করে। আই বিগ্যান টু কম্প্রিহেন্ড আ লিটল, আই বিগ্যান আমি শুরু করেছিলাম, টু কম্প্রিহেন্ড আ লিটল, কম্প্রিহেন্ড মানে বুঝতে, আমি বুঝতে শুরু করেছিলাম, আর লিটল মানে ছোট ছোট করে আমি সবকিছু বুঝতে চেষ্টা করেছিলাম, শুরু করেছিলাম। অ্যান্ড ইন ম্যাটার্স রিলিজিয়াস অর্থাৎ ধর্মীয় ব্যাপারে, অর্থাৎ ম্যাটার্স রিলিজিয়াস মানে হচ্ছে যেটা ধর্মীয় সংক্রান্ত বিষয়, সেই ব্যাপারে হি ওয়াজ তিনি ছিলেন, উইদাউট নোয়িং ইট মানে এটা না জেনেই, আ বর্ন এডুকেটর একজন মানে জন্মগতভাবে একজন শিক্ষক ছিলেন, এটা জানতেন না ধর্মীয় ব্যাপারে, তবুও যেন তিনি একজন জন্মগতভাবে একজন এই ধর্মীয় ব্যাপারে একজন শিক্ষক ছিলেন। হি নেভার চেকড আ স্ট্রাগলিং থট, হি নেভার চেকড তিনি কখনোই বাধা দিতেন না, আর স্ট্রাগলিং থট মানে যে সমস্ত চিন্তাভাবনা, নির্দিষ্ট চিন্তাভাবনাগুলো রয়েছে সেগুলোকে তিনি কখনোই বাধা দিতেন না। বিং উইথ হিম ওয়ান ডে, বিং উইথ হিম মানে তার সঙ্গে যখন রয়েছি একদিন, ওয়ান ডে when যখন an image of কালী একটা কালীর মূর্তি was brought in আনা হয়েছিল, and noticing some passing expression এবং নোটিসিং লক্ষ্য করে, সাম পাসিং এক্সপ্রেশন অর্থাৎ তার কিছু ভাব লক্ষ্য করে, আই সাডেনলি সেড আমি হঠাৎ বলেছিলাম, পারহ্যাপস স্বামীজি কালী ইজ দ্য ভিশন অফ শিবা, ইজ শি, তখন আমি স্বামীজিকে বলেছিলাম যে সম্ভবত স্বামীজি কালী হচ্ছে শিবের একটা মানে একটা রূপ, ইজ শি তাই নয় কি? হি লুকড অ্যাট মি ফর আ মোমেন্ট, হি লুকড অ্যাট মি তিনি আমার দিকে তাকিয়েছিলেন, ফর আ মোমেন্ট এক মুহূর্তের জন্য। ওয়েল ওয়েল এক্সপ্রেস ইট ইন ইয়োর ওন ওয়ে, হি সেড জেন্টলি, তখন তিনি শান্তভাবে বললেন যে হ্যাঁ হ্যাঁ, এক্সপ্রেস ইট এটা প্রকাশ করো, ইন ইয়োর ওন ওয়ে তোমার নিজের মতো করে, এক্সপ্রেস ইট ইন ইয়োর ওন ওয়ে তোমার নিজের মতো করে, তাহলে তোমার নিজের মতো করে এটাকে প্রকাশ করো, বেশ ভালো ভালো। অ্যানাদার ডে অন্য একদিন, হি ওয়াজ গোয়িং উইথ মি, হি ওয়াজ গোয়িং তিনি যাচ্ছিলেন, উইথ মি আমার সঙ্গে, টু ভিজিট দ্য ওল্ড মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর, টু ভিজিট মানে দেখা করতে, কার সঙ্গে? বৃদ্ধ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করতে একদিন আমার সঙ্গে তিনি যাচ্ছিলেন, ইন দ্য সেক্লুশন অফ হিজ হোম ইন জোড়াসাঁকো, সেক্লুশন মানে নির্জন, নির্জন তার যে নির্জন হোম বাড়ি কোথায়? জোড়াসাঁকোতে, জোড়াসাঁকোতে তার নির্জন বাড়িতে। এখানে নিবেদিতা বলছেন, ভগিনী নিবেদিতা, যে তিনি মানে স্বামীজি আমার সঙ্গে যাচ্ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করতে তার নির্জন বাড়িতে জোড়াসাঁকোয়। অ্যান্ড বিফোর উই স্টার্টেড, বিফোর মানে আগে, উই স্টার্টেড আমরা শুরু করেছিলাম, তাহলে আমাদের যাত্রা শুরু করার আগে, হি কোয়েশ্চেনড মি তিনি আমাকে প্রশ্ন করেছিলেন, অ্যাবাউট আ ডেথ সিন একটা
একটা মৃত্যুর সিন, যে মৃত্যুর দৃশ্য, অ্যাট হুইচ আই হ্যাড বিন প্রেজেন্ট, যেখানে আই হ্যাড বিন প্রেজেন্ট আমি উপস্থিত ছিলাম, দ্য নাইট বিফোর, আগের রাতে। অর্থাৎ আমরা যাত্রা শুরু করার আগে তিনি আমাকে প্রশ্ন করেছিলেন যে আগের রাতে আমি যে একটা মৃত্যুর দৃশ্যে যে মৃত্যুর একটা দৃশ্যের কাছে আমি উপস্থিত ছিলাম সেই বিষয়ে আমাকে প্রশ্ন করেছিলেন। I told him eagerly of the sudden realization. I told him, আমি তাকে বলেছিলাম eagerly মানে হচ্ছে আগ্রহ সহকারে, of the sudden realization, হঠাৎ উপলব্ধি দিয়ে আমি আগ্রহ সহকারে বলেছিলাম that had come to me, মানে যেটা আমার মধ্যে এসেছিল। অর্থাৎ sudden realization that had come to me, হঠাৎ একটা উপলব্ধি যেটা আমার মধ্যে এসেছিল, আমি সেটাই আগ্রহ সহকারে বলেছিলাম। that religions were only languages, যে ধর্ম হলো শুধুমাত্র কি ল্যাঙ্গুয়েজেস, ভাষা, অ্যান্ড উই মাস্ট স্পিক, আমাদের অবশ্যই বলা উচিত, টু আ ম্যান, একজন মানুষের সঙ্গে, ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ, তার নিজের ভাষায়। অর্থাৎ আমাদেরকে একজন মানুষের সঙ্গে তার নিজের ভাষায় কথা বলা উচিত। হিজ হোল ফেস লাইটেড আপ অ্যাট দ্য থট, হিজ হোল ফেস, তার সম্পূর্ণ মুখ, লাইটেড আপ, উজ্জ্বল হয়ে উঠেছিল, অ্যাট দ্য থট মানে এই যে চিন্তা ভাবনা আমার, সেই চিন্তা ভাবনায় তার সমস্ত মুখটা উজ্জ্বল হয়ে উঠেছিল। ইয়েস, হি এক্সক্লেমড, তখন তিনি বেশ উচ্চস্বরে চিৎকার করে বললেন, হ্যাঁ হ্যাঁ। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস ওয়াজ দ্য ওয়ানলি ম্যান, এবং রামকৃষ্ণ পরমহংস ছিলেন দ্য ওয়ানলি ম্যান, একমাত্র মানুষ, হু টট দ্যাট, যিনি এটা শিক্ষা দিয়েছিলেন। হি ওয়াজ দ্য ওয়ানলি ম্যান, তিনি ছিলেনই একমাত্র মানুষ, হু এভার হ্যাড দ্য কারেজ, যার ছিল শুধুমাত্র সাহস, টু সে, বলার, দ্যাট উই মাস্ট স্পিক, আমাদের অবশ্যই বলা উচিত, টু অল মেন, সমস্ত মানুষের সঙ্গে, অর্থাৎ কথা বলা উচিত, ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ, তাদের নিজস্ব ভাষায়। অর্থাৎ রামকৃষ্ণ পরমহংসদেবী ছিলেন একমাত্র একজন ব্যক্তি যিনি এটাই শিক্ষা দিয়েছিলেন, এবং তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যার এটা বলার সাহস হয়েছিল যে আমাদেরকে একটা মানুষের যে ভাষা, সেই ভাষায়, অর্থাৎ প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা যে ভাষা, তার সঙ্গে আমাদের সেই ভাষায় কথা বলা উচিত। ওকে, ইয়েট দেয়ার কেম আ ডে, তবুও সেখানে একটা দিন এসেছিল, when, যখন, হি ফাউন্ড, তিনি লক্ষ্য করেছিলেন, ইট নেসেসারি টু লে ডাউন উইথ আনমিস্টেকেবল ক্লিয়ারনেস হিজ ওন পজিশন ইন দ্য ম্যাটার অফ মাদার ওয়ার্শিপ। টু লে ডাউন মানে নেসেসারি টু লে ডাউন মানে তুলে ধরা, উইথ আনমিস্টেকেবল ক্লিয়ারনেস, আনমিস্টেকেবল মানে যেখানে কোনো ভুল থাকবে না, সেই রকম একদম স্বচ্ছভাবে তুলে ধরা, হিজ ওন পজিশন, তার নিজের অবস্থান, ইন দ্য ম্যাটার অফ মাদার ওয়ার্শিপ। অর্থাৎ এই যে মাদার ওয়ার্শিপ, অর্থাৎ মা কালীর যে পূজা, মাতৃপূজা, এই বিষয়ে একদম সম্পূর্ণ স্বচ্ছ ধারণা তুলে ধরার যে একটা প্রয়োজনীয়তা, সেটা তিনি একদিন অনুভব করেছিলেন, এমন একটা দিন এসেছিল। আই ওয়াজ অ্যাবাউট টু লেকচার অ্যাট দ্য কালীঘাট, আই ওয়াজ অ্যাবাউট টু লেকচার মানে আমার লেকচার হচ্ছে ভাষণ, আমার ভাষণ দেওয়ার কথা ছিল, অ্যাট দ্য কালীঘাটে, অ্যান্ড, এবং হি কেম টু ইনস্ট্রাক্ট মি, তখন তিনি এসেছিলেন, টু ইনস্ট্রাক্ট মি, আমাকে নির্দেশ দিতে, দ্যাট, যে, ইফ এনি ফরেন ফ্রেন্ডস, যদি কোনো বিদেশি বন্ধুরা, শুড উইশ টু বি প্রেজেন্ট, উপস্থিত থাকতে চান, দে ওয়্যার টু রিমুভ দেয়ার শুজ, দে ওয়্যার টু রিমুভ, তাদেরকে খুলতে হবে, দেয়ার শুজ, তাদের জুতো খুলতে হবে। যদি কোনো বিদেশি বন্ধু মানে সেই ভাষণে উপস্থিত থাকতে চান, তাহলে তাদেরকে তাদের জুতো খুলতে হবে। অ্যান্ড সিট অন দ্য ফ্লোর, এবং মেঝেতে বসতে হবে, লাইক দ্য রেস্ট অফ দ্য অডিয়েন্স, বাকি অন্যান্য যে দর্শক রয়েছেন তাদের মতো করে। ইন দ্যাট প্রেজেন্স নো এক্সেপশনস ওয়্যার টু বি মেড, ইন দ্যাট প্রেজেন্স মানে এই যে উপস্থিতিতে, অর্থাৎ সেখানে যে মায়ের একটা উপস্থিতি, দিব্য উপস্থিতি রয়েছে, প্রেজেন্স, দেখো পিটা ক্যাপিটাল লেটার আছে, তাহলে কার প্রেজেন্স, এখানে মায়ের উপস্থিতির কথা বলা হচ্ছে, সেখানে নো এক্সেপশনস ওয়্যার টু বি মেড, কোনো রকমের ব্যতিক্রম হবে না। অর্থাৎ প্রত্যেকটা যারা দর্শক রয়েছেন বা শ্রোতা রয়েছেন, তাদের মতো করে কোনো বিদেশি বন্ধুরাও যদি এসে থাকেন, তাহলে কিন্তু তাদেরকে ওইভাবেই জুতো খুলে মেঝের ওপর বসে অন্যান্য অডিয়েন্সদের মতো থাকতে হবে। I was myself to be responsible for this. I was myself মানে আমি নিজেই
টু বি রেসপন্সিবল মানে দায়িত্বে থাকবো ফর দিস, এটার জন্য, অর্থাৎ এটার জন্য সম্পূর্ণভাবে দায়িত্বটা আমার উপরেই দেওয়া হয়েছিল। বিষয়টার মানে হচ্ছে এটা, ঠিক আছে? যে রেসপন্সিবল মানে দায়ী, ফর দিস এটার জন্য, তার মানে আমার উপর সম্পূর্ণ দায়িত্বটা ছিল এটা দেখার। আফটার সেইং অল দিস, আফটার সেইং বলার পরে, অল দিস এই সব কিছু বলার পরে, হাউএভার যাই হোক, হি লিঙ্গার্ড বিফোর গোয়িং, হি লিঙ্গার্ড মানে তিনি আরো কিছুক্ষণ থেকে গিয়েছিলেন, বিফোর গোয়িং যাওয়ার আগে, অ্যান্ড দেন এবং তারপর, মেকিং আ শাই রেফারেন্স তারপরে তিনি অনিচ্ছাকৃত, শাই মানে এখানে অনিচ্ছাকৃতভাবে রেফারেন্স উল্লেখ করেছিলেন, টু কলোনেল হেজ পোয়েম অফ দ্য গার্জিয়ান অ্যাঞ্জেলস, তিনি কলোনেল হের লেখা একটা কবিতা যেটা কি গার্জিয়ান অ্যাঞ্জেলস রক্ষাকারী দেবদূতগণ, এই যে গার্জিয়ানস অ্যাঞ্জেলস, এটা তিনি উল্লেখ করেছিলেন। হি সেড তিনি বলেছিলেন, দ্যাট ইজ প্রিসাইজলি মাই পজিশন অ্যাবাউট ব্রহ্ম অ্যান্ড দ্য গডস, মানে বলছেন যে দ্যাট ইজ এটাই হলো সঠিকভাবে, প্রিসাইজলি মাই পজিশন আমার অবস্থান, অ্যাবাউট ব্রহ্ম অ্যান্ড দ্য গডস ব্রহ্ম এবং ঈশ্বর সম্পর্কে এটাই আমার সঠিক অবস্থান। আই বিলিভ ইন ব্রহ্ম অ্যান্ড দ্য গডস আমি বিশ্বাস করি ব্রহ্মকে এবং ঈশ্বরকে, অ্যান্ড নট ইন এনিথিং এলস এবং আর কোনো কিছুকেই নয়, তার মানে আমি ব্রহ্ম এবং ঈশ্বরকে ছাড়া আর কোনো কিছুকেই বিশ্বাস করি না। হি ওয়াজ এভিডেন্টলি অ্যাফ্রেড, হি ওয়াজ এভিডেন্টলি অ্যাফ্রেড, এভিডেন্টলি মানে স্পষ্টতই, অ্যাফ্রেড মানে আশঙ্কিত ছিলেন, তিনি স্পষ্টভাবেই আশঙ্কিত ছিলেন, দ্যাট যে মাই ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টি, ইন্টেলেকচুয়াল হচ্ছে বুদ্ধিগত, ডিফিকাল্টি মানে অসুবিধা, উড লাই মানে হতে পারে, তাহলে ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টি এখানে মানে হচ্ছে বুঝতে অসুবিধা হতে পারে, where যেখানে হিজ ওন মাস্ট হ্যাভ জান তার নিজেরও অসুবিধা হয়েছে, in the incompatibility of the exaltation of one definite scheme of worship with the highest Vedantic theory of Brahma, কিসে in the incompatibility মানে অসঙ্গতি বা অসামঞ্জস্য, of the exaltation শ্রেষ্ঠত্ব দান করা, of one definite scheme একটা নির্দিষ্ট প্রথা, of worship একটা পূজার পদ্ধতির একটা নির্দিষ্ট প্রথা, with the highest Vedantic theory of Brahma কি ব্রহ্মার যে বেদান্তবাদ রয়েছে সেই বেদান্তবাদের সঙ্গে কোনো নির্দিষ্ট পদ্ধতি, পূজা পদ্ধতি এর মধ্যে যে শ্রেষ্ঠত্ব দান করার যে অসঙ্গতি রয়েছে এই বিষয়ে আমার বুঝতে অসুবিধা হতে পারে, ঠিক যেমন ভাবে তার বুঝতে অসুবিধা হয়েছিল। হি ডিড নট আন্ডারস্ট্যান্ড তিনি বুঝতে পারেননি, দ্যাট যে টু আস হু স্টুড অ্যাবাউট হিম আমাদের কাছে, আমরা কারা, হু স্টুড অ্যাবাউট হিম যারা তার সঙ্গে রয়েছেন, তার পাশে দাঁড়িয়ে আছে তারা, তাদের কাছে হি ওয়াজ হিমসেলফ তিনি নিজেই, দ্য রিকনসিলিয়েশন মানে সমন্বয় স্থল, অফ দিজ অপোজিটস এই ধরনের বিপরীত ধর্মের একটা সমন্বয় স্থল তিনি, অ্যান্ড দ্য উইটনেস এবং সাক্ষী, টু দ্য ট্রুথ অফ ইচ এই যে প্রত্যেকটা ধর্মের যে সত্যতা তার একটা সাক্ষী তিনি। কোন যে বিপরীত আমরা জানলাম, এই যে একটা সমন্বয় শ্রেষ্ঠত্ব যেটা সঙ্গতি বিধান অসামঞ্জস্যপূর্ণ রয়েছে তার মধ্যে যে শ্রেষ্ঠত্ব বুঝতে পারাটা, এটা প্রথমেই বলা হয়েছে যে এটা তার কাছে যেমন অসুবিধা ছিল হয়তো আমার কাছেও অসুবিধা হবে, কার কাছে, ভগিনী নিবেদিতার কাছে। তাই বলছেন যে একটাকে এই যে ডেফিনাইট স্কিম অফ ওয়ার্শিপ একটা পূজা পদ্ধতির একটা সঠিক একটা মানে একটা নির্দিষ্ট প্রথা, এবং তার সঙ্গে রয়েছে এই যে ব্রহ্মের যে বেদান্তবাদ এর মধ্যে যে একটা সমন্বয় যেটা রয়েছে সেইটাই শ্রেষ্ঠত্ব দান করা, কোনটা শ্রেষ্ঠ হবে এইটা যেমন একটা অসুবিধা, সেই যে অপোজিট অর্থাৎ দুটো বিপরীত, তো এইখানে বলা হয়েছে সেই বিপরীত ধর্মের সমন্বয়স্থল তিনি নিজেই, অর্থাৎ স্বামী বিবেকানন্দ নিজেই, এবং তিনি এই প্রত্যেকটা ধর্মের যে সত্যতা সে বিষয়ে সাক্ষ্য বহন করে। ফলোয়িং আপ দিস ট্রেন অফ থট, ফলোয়িং আপ হচ্ছে মনে করতে করতে, দিস ট্রেন অফ থট এই সমস্ত চিন্তা ভাবনা মনে করতে করতে, দেয়ারফর হি ড্রপড ইনটু আ মুড অফ হাফ সলিলোকুই তিনি তখন চলে গিয়েছিলেন একটা মুড, একটা কেমন মুডে চলে গিয়েছিলেন, হাফ সলিলোকুই মানে সলিলোকুই মানে নিজে নিজে বলা, এইরকম একটা ভাবে তিনি চলে গিয়েছিলেন। অ্যান্ড স্যাট ফর এ হোয়াইল কিছুক্ষণের জন্য বসেছিলেন, টকিং ডিসজয়েন্টেডলি একটু কেমন ভাবে, অসংলগ্ন, ডিসজয়েন্টেডলি মানে হচ্ছে অসংলগ্ন ভাবে তিনি কথাবার্তা বলছিলেন, আনসারিং কোয়েশ্চেন্স প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, ট্রাইং টু মেক হিমসেলফ ক্লিয়ার, ট্রাইং চেষ্টা করছিলেন, টু মেক হিমসেলফ নিজেকে কি করতে
ক্লিয়ার, স্বচ্ছ বা পরিষ্কারভাবে তিনি বলার চেষ্টা করছিলেন, বোঝানোর চেষ্টা করছিলেন। ইয়েট অলওয়েজ হাফ অ্যাবসর্বড ইন সামথিং উইদিন, তবুও অলওয়েজ সব সময় হাফ অ্যাবসর্বড মানে অর্ধ নিমগ্ন ছিলেন ইন সামথিং উইদিন কোনো কিছুর মধ্যে, অ্যাজ ইফ হেল্ড বাই সাম স্পেল, যেন কোনো কিছু একটা প্রভাবের মধ্যে তিনি রয়েছেন, হি কুড নট ব্রেক, এবং যেটা থেকে তিনি বেরিয়ে আসতে পারছিলেন না, এরকম একটা ঘোরের মধ্যে তিনি রয়েছেন। নেক্সট, হাউ আই ইউজ টু হেট কালী, হি সেড, তিনি বলেছিলেন, হাউ আই ইউজ টু হেট কালী, ইউজ টু ব্যবহার করা হয় যে কোনো কিছুতে অভ্যস্ত থাকা, তার মানে আমি কালীকে যে কতটা মানে কি করতাম, ঘৃণা করতাম, অর্থাৎ পছন্দ হতো না, তিনি বলছেন যে আমি কতটা তাকে ঘৃণা করতাম, অ্যান্ড অল হার ওয়েজ, এবং তার সমস্ত যে লীলা, অর্থাৎ মা কালীর যে সমস্ত লীলা, সেই সব কিছুকেই, দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই 6 years ফাইট, মানে এটা ছিল প্রায় আমার 6 বছরের একটা লড়াই ছিল, দ্যাট আই উড নট অ্যাকসেপ্ট হার, যে আমি তাকে অ্যাকসেপ্ট করতে পারিনি, আমি তাকে গ্রহণ করতে পারিনি, 6 বছর ধরে লড়াই করেছি, বাট কিন্তু আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার অ্যাট লাস্ট, আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার, আমি তাকে মেনে নিতে, তাকে গ্রহণ করতে করে নিয়েছিলাম, অ্যাট লাস্ট মানে শেষ পর্যন্ত আমি তাকে গ্রহণ করে নিয়েছিলাম। রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড মি টু হার, রামকৃষ্ণ পরমহংস আমাকে উৎসর্গ করেছিলেন, ডেডিকেট করেছিলেন, টু হার, তার প্রতি, অর্থাৎ মা কালীর প্রতি আমাকে উৎসর্গ করেছিলেন। অ্যান্ড নাও, এবং এখন, আই বিলিভ, আমি বিশ্বাস করি, দ্যাট, যে শি গাইডস মি ইন এভরি লিটল থিং আই ডু, তিনি আমাকে পথ নির্দেশ করেন, ইন এভরি লিটল থিং আই ডু, খুব ছোট্ট ছোট্ট বিষয় বা সামান্য বিষয় আমি যেটা করি, মানে আমি খুব সামান্য বিষয় করলেও তিনি আমাকে পথ নির্দেশ দেন, সঠিক নির্দেশ দেন। অ্যান্ড ডাজ উইথ মি হোয়াট শি উইল, এবং ডাজ উইথ মি, এবং আমাকে দিয়ে করিয়েও নেন, হোয়াট শি উইল, যেটা তিনি চান। ইয়েট আই ফট সো লং, তবুও আমি অনেক লড়াই করেছিলাম। আই লাভড হিম, আমি তাকে ভালোবাসতাম, হিম মানে এখানে রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলা হয়েছে, যে আমি তাকে ভালোবাসতাম, ইউ সি, তুমি বুঝতে পারছো যে, অ্যান্ড, এবং দ্যাট ওয়াজ হোয়াট হেল্ড মি, এবং এটাই ছিল যেটা আমাকে এটা করতে বাধ্য করেছিল, বা এটা আমাকে করেছিল, অর্থাৎ তার প্রতি আমার যে অগাধ ভালোবাসা ছিল, তার থেকেই আমি কিন্তু মা কালীর প্রতিও আমার ভক্তি এসেছিল। আই স হিজ মার্ভেলাস পিউরিটি, আমি দেখেছিলাম হিজ মার্ভেলাস পিউরিটি, তার অত্যন্ত যে পিউরিটি মানে শুদ্ধতা। আই ফেল্ট হিজ ওয়ান্ডারফুল লাভ, আমি অনুভব করেছিলাম তার যে অসাধারণ ভালোবাসা। হিজ গ্রেটনেস হ্যাড নট ডন্ট অন মি দেন, তার যে মহানুভবতা, যে গ্রেটনেস ছিল, সেটা তখনও পর্যন্ত আমার মধ্যে ছিল না। অল দ্যাট কেম আফটারওয়ার্ডস, সব কিছু এসেছিল পরে। ওয়েন আই হ্যাড গিভেন ইন, যখন আই হ্যাড গিভেন ইন, না গিভেন মানে দিয়ে দেওয়া, তার মানে আমি নিজেকে সমর্পণ করেছিলাম, তারপরে কিন্তু আমি তাকে জেনেছিলাম, তারপরে আমার মধ্যে সবকিছু ধারণা এসেছিল। অ্যাট দ্যাট টাইম, সেই সময়, আই থট হিম আ ব্রেন সিক বেবি, আমি ভেবেছিলাম তাকে আ ব্রেন সিক বেবি মানে একটা মানসিক অসুস্থতাযুক্ত একজন শিশু মনে হয়েছিল, খ্যাপা শিশু মনে হয়েছিল। অলওয়েজ সিইং ভিশনস অ্যান্ড দ্য রেস্ট, তার যে সমস্ত অদ্ভুত রকমের মানে স্বপ্ন, তার চিন্তা ভাবনা, এইগুলো এবং বাদবাকি সবকিছু দেখে আমার তাকে কেমন অদ্ভুত খ্যাপা শিশু বলে মনে হয়েছিল। আই হেটেড ইট, আমি এটাকে ঘৃণা করতাম। অ্যান্ড দেন আই টু হ্যাড টু অ্যাকসেপ্ট হার, এবং তারপর আমিও, আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার, আমিও তাকে গ্রহণ করেছিলাম, মানে আমি তাকে বিশ্বাস করা শুরু করেছিলাম। কাকে? মা কালীকে। এখানে হার মানে হচ্ছে মা কালীর কথা বলা হয়েছে। নো, দ্য থিং দ্যাট মেড মি ডু ইট ইজ আ সিক্রেট। নো, না, দ্য থিং, এই বিষয়টি, যেটা মেড মি আমাকে করেছিল, ডু ইট মানে এটা আমাকে করিয়েছিল যে বিষয়টা, ইট ইজ আ সিক্রেট, এটা একটা গোপন, দ্যাট উইল ডাই উইথ মি, এটা আমার মধ্যেই থেকে যাবে, তার মানে এটা আমি কোনোদিন কাউকে বলবো না। আই হ্যাড গ্রেট মিসফরচুনস, আমার ছিল মিসফরচুন মানে দুর্ভাগ্য বা দুর্দিন। অ্যাট দ্যাট টাইম, সেই সময় আমার খুব দুর্দিন চলছিল বা খারাপ সময় চলছিল। ইট ওয়াজ অ্যান অপরচুনিটি, এটা ছিল একটা সুযোগ। শি মেড আ স্লেভ অফ মি, তিনি আমাকে তার দাস করে নিয়েছিলেন। তিনি মানে মা কালী। দোজ ওয়ার দ্য ভেরি ওয়ার্ডস, আ স্লেভ অফ ইউ,
এই যে ভেরি ওয়ার্ডস অর্থাৎ এই শব্দগুলোই রামকৃষ্ণদেব বলেছিলেন যে তুই মায়ের দাস হবি। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস মেড মি ওভার টু হার, এবং রামকৃষ্ণ পরমহংস মেড মি ওভার টু হার, আমাকে তার প্রতি সমর্পণ করেছিলেন। স্ট্রেঞ্জ, এটা আশ্চর্যের বিষয় ছিল। হি লিভড অনলি 2 years, তিনি বেঁচে ছিলেন শুধুমাত্র 2 বছর আফটার ডুইং দ্যাট, এটা করার পর। অ্যান্ড এবং মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ সময় হি ওয়াজ সাফারিং, তিনি ভুগছিলেন। নট মোর দ্যান 6 months ডিড হি কিপ হিজ ওন হেলথ অ্যান্ড ব্রাইটনেস। নো মোর দ্যান 6 months মানে 6 মাসের বেশি নয়, অর্থাৎ 6 মাস মতো ডিড হি কিপ হিজ ওন হেলথ মানে তিনি তার স্বাস্থ্য ধরে রাখতে পেরেছিলেন, তার মানে তার স্বাস্থ্য ভেঙে গিয়েছিল, অ্যান্ড ব্রাইটনেস মানে মনের আনন্দ হারিয়ে গিয়েছিল। গুরু নানক ওয়াজ লাইক দ্যাট, গুরু নানক ছিলেন এই রকমই। ইউ নো, তুমি জানো, লুকিং ফর দ্য ওয়ান ডিসাইপল, লুকিং ফর মানে খোঁজা, কার জন্য? একজন ডিসাইপল মানে একজন শিষ্যকে খোঁজ করা। টু হুম মানে যাকে হি উড গিভ হিজ পাওয়ার, তিনি দিতে পারেন তার শক্তি, তার যে সমস্ত শক্তি ছিল সেগুলো দেওয়ার জন্য তিনি একজন শিষ্যকে খুঁজছিলেন। অ্যান্ড হি পাস্ট ওভার, এবং তিনি মানে পাস্ট ওভার মানে এড়িয়ে যাওয়া, কি অল হিজ ওন ফ্যামিলি, তার নিজস্ব যে পরিবার পরিজন তাদেরকেও তিনি উপেক্ষা করেছিলেন। পাস্ট ওভার উপেক্ষা করে গিয়েছিলেন তার নিজস্ব পরিবার পরিজনকেও। হিজ চিলড্রেন ওয়ার অ্যাজ নাথিং টু হিম, যেন তার ছেলেমেয়েরাও ওয়ার অ্যাজ নাথিং টু হিম, তার কাছে কোনো কিছুই ছিল না। টিল হি কেম আপন দ্য বয়, মানে যতক্ষণ না পর্যন্ত সে একজনকে পেল, একটা ছেলেকে পেল। টু হিম হি গেভ ইট, মানে তার কাছে তিনি এটা দিল, তার মানে তার যে শক্তি দিলেন, অর্থাৎ তার যে শক্তি বা পাওয়ার যেগুলো দেওয়ার জন্য তিনি একজন শিষ্য খুঁজছিলেন, এগুলো দেওয়ার জন্য একজন ছেলেকে পেলেন। অ্যান্ড দেন হি কুড ডাই, তারপর তিনি মারা গিয়েছিলেন। দ্য ফিউচার ইউ সে উইল কল রামকৃষ্ণ পরমহংস অ্যান ইনকার্নেশন অফ কালী, তুমি কি বলছো যে ভবিষ্যতে যারা অর্থাৎ এর পরের ভবিষ্যতের প্রজন্ম কি বলবে যে রামকৃষ্ণ পরমহংস একজন ইনকার্নেশন অফ কালী, কালী ঠাকুরের একজন অবতার? ইয়েস, হ্যাঁ, আই থিঙ্ক, আমি মনে করি, দেয়ার্স নো ডাউট, এখানে কোনো সন্দেহ নেই, দ্যাট যে শি ওয়ার্কড আপ দ্য বডি অফ রামকৃষ্ণ, তিনি ওয়ার্কড আপ মানে এখানে আবির্ভূত হয়েছিলেন বা নিজে তৈরি করেছিলেন, এই রামকৃষ্ণদেবের শরীর নিজেই তৈরি করেছিলেন ফর আর ওন এন্ডস, তার নিজের প্রয়োজনেই, অর্থাৎ নিজের প্রয়োজনেই তিনি রামকৃষ্ণদেবের শরীর নিয়ে যেন নিজে আবির্ভূত হয়েছিলেন। ইউ সি, I cannot but believe that there is somewhere a great power. You see, ভেবে দেখো, I cannot but believe, আমি বিশ্বাস না করে পারি না, তার মানে আমার দৃঢ় বিশ্বাস, that যে there is somewhere মানে কোথাও না কোথাও আছে a great power, একটা মহান শক্তি, that thinks of herself, যেটা নিজেকে মনে করে অ্যাজ ফেমিনিন মানে প্রকৃতি সত্তা হিসেবে, বা যে স্ত্রী বৈশিষ্ট্য, নারী বৈশিষ্ট্য, সেই সত্তা হিসেবে নিজেকে মনে করে। হারসেলফ মানে দেখো এখানে নারীদের কথা বলা হচ্ছে, তাহলে মায়ের কথা বলা হচ্ছে। অ্যাজ ফেমিনিন মানে প্রকৃতি সত্তা হিসেবে মনে করেন এমন একটা পাওয়ার বা শক্তি রয়েছে, অ্যান্ড কল্ড কালী অ্যান্ড মাদার, এবং যাকে বলা হয় কালী মা। অ্যান্ড এবং আই বিলিভ ইন ব্রহ্মা টু, আমি বিশ্বাস করি ব্রহ্মাকেও। বাট ইজ ইট নট অলওয়েজ লাইক দ্যাট, বাট কিন্তু ইজ ইট নট অলওয়েজ মানে সবসময় কি লাইক দ্যাট মানে সবসময় কি এমনটা হয়? ইজ ইট নট দ্য মাল্টিটিউড অফ সেলস, এটা নয় কি যে মাল্টিটিউড অফ সেলস, মাল্টিটিউড মানে অসংখ্য, সেল মানে হচ্ছে কোষ, অসংখ্য কোষ কোষ মিলে কি হচ্ছে ইন দ্য বডি, একটা শরীরে, মাল্টিটিউড অফ সেলস ইন দ্য বডি দ্যাট মেক আপ দ্য পার্সোনালিটি, যেটা একটা ব্যক্তিত্ব তৈরি করছে। দ্য বডি একটা শরীর মানে কি অসংখ্য কোষ মিলে একটা শরীর যেটা একটা ব্যক্তিত্ব তৈরি করছে, তাই নয় কি? দ্য মেনি ব্রেন সেন্টার্স নট দ্য ওয়ান, একটা নয়, মেনি ব্রেন সেন্টার্স অনেক মস্তিষ্ক কেন্দ্র, দ্যাট প্রডিউস কনসাসনেস, যেটা সচেতনতা মানে উৎপন্ন করছে, এইরকম অনেক ব্রেনই তো মানে মস্তিষ্ক কেন্দ্র তো তৈরি করছে, তাই না? ইউনিটি ইন কমপ্লেক্সিটি, কমপ্লেক্সিটি মানে হচ্ছে জটিলতা, তার মধ্যে ইউনিটি ঐক্য, তার মানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। জাস্ট সো
এটাই আসল কথা। অ্যান্ড এবং হোয়াই শুড ইট বি ডিফারেন্ট উইথ ব্রহ্মা? কেন এটা ডিফারেন্ট, আলাদা ব্রহ্মার থেকে? ইট ইজ ব্রহ্মা, এটা ব্রহ্ম। ইট ইজ দ্য ওয়ান, এটা অদ্বিতীয়, অর্থাৎ ব্রহ্মা একজনই, অদ্বিতীয়। অ্যান্ড ইয়েট, এবং তবু, অ্যান্ড ইয়েট ইট ইজ দ্য গডস টু। এটা কিন্তু বিভিন্ন ঈশ্বরেরও প্রতিরূপ। গডস বলা হচ্ছে যে, অর্থাৎ তিনি বিভিন্ন ঈশ্বরের রূপে, অনেক ঈশ্বর রূপে আবির্ভূত হন। নেক্সট, সিমিলারলি একইভাবে হি হ্যাড রিটার্ন ফ্রম আ পিলগ্রিমেজ ইন কাশ্মীর। হি হ্যাড রিটার্ন, তিনি ফিরে এসেছিলেন কোথা থেকে? ফ্রম আ পিলগ্রিমেজ, তীর্থক্ষেত্র থেকে, ইন কাশ্মীর, কাশ্মীরের থেকে, তীর্থক্ষেত্র থেকে ফিরে এসে, সেইং, বলেছিলেন দিস গডস আর নট মেয়ারলি সিম্বলস। এই গডস অর্থাৎ এই যে ঈশ্বরগুলো কিন্তু শুধুমাত্র সিম্বল নয়, শুধুমাত্র প্রতীক নয়। দে আর দ্য ফর্মস, তারা হচ্ছে রূপ। দ্যাট দ্য ভক্তস হ্যাভ সিন, ভক্তস হচ্ছে তার ভক্তরা, হ্যাভ সিন, দেখেছে। যে রূপে ভক্তরা কিন্তু দেখেছেন, এক এক রূপে দেখেছেন, সেই জন্য সেই রূপে কিন্তু এক এক রকম, এক একটা ঈশ্বরের রূপ। এগুলো কিন্তু শুধুমাত্র সিম্বল নয়, এগুলো ভক্তদের দেখা এক একটা রূপ। অ্যান্ড ইট ইজ টোল্ড অফ শ্রী রামকৃষ্ণ, এবং এটা এখানে কি শ্রী রামকৃষ্ণ সম্পর্কেও বলা হয়েছে, দ্যাট যে হি উড সামটাইমস স্পিক, তিনি কখনো কখনো বলতেন, কামিং আউট অফ সমাধি, সমাধি থেকে বেরিয়ে এসে, of the past experience of that soul that dwelt within him, কি বলতেন? যে কাদের সম্পর্কে? dwelt within him, মানে তার মধ্যে থাকতো যারা, কারা থাকতো? সোল মানে আত্মারা, তাদের পাস্ট এক্সপিরিয়েন্স, তাদের অতীত অভিজ্ঞতার কথা তিনি বলতেন। তাহলে তার মধ্যে অবস্থিত যে সমস্ত আত্মাগুলো রয়েছে, সেই আত্মাদের অতীত অভিজ্ঞতার কথা তিনি বলতেন, তিনি সমাধি থেকে এসে, অর্থাৎ ধ্যানের থেকে বেরিয়ে এসে। হি who came as Rama, as Krishna, as Jesus dwells here. বলছেন তিনি যে তিনি who came as, যিনি এসেছিলেন কি হিসাবে? রাম হিসাবে, কৃষ্ণ হিসাবে, জিসাস হিসাবে, dwells here, এখানে বসবাস করছেন, অর্থাৎ তার মধ্যে রয়েছেন। and then would add playfully, এবং তারপরে would add, যোগ করতেন, playfully হচ্ছে খেলার ছলে, turning to his chief disciple, তার মুখ্য ডিসাইপল হচ্ছে শিষ্য। কে ছিলেন? রামকৃষ্ণদেবের মুখ্য শিষ্য, প্রধান শিষ্য কে ছিলেন? স্বামী বিবেকানন্দ। তাহলে তার দিকে ঘুরে বলতেন কি? বাট নট ইন ইয়োর বেদান্ত সেন্স নরেন, কিন্তু এটা কিন্তু তোমার সেই যে বেদান্তের যে জ্ঞান, সেই দিক থেকে নয় কিন্তু নরেন। নরেন হচ্ছে স্বামী বিবেকানন্দের আরেকটা নাম, এবং রামকৃষ্ণ পরমহংসদেব উনি স্বামীজিকে নরেন বলেই বা নরেন নামেই ডাকতেন। তাহলে বলছেন যে তাহলে কি এটা কিন্তু তোমার বেদান্তের দিক থেকে নয় নরেন, ঠিক আছে? দাস, এইভাবে উই আর অ্যাডমিটেড টু আ গ্লিমস অফ দ্য স্ট্রাগল, এইভাবে উই আর অ্যাডমিটেড মানে আমরা লাভ করি, টু আ গ্লিমস, আভাস, কিসের আভাস? অফ দ্য স্ট্রাগল, বিভিন্ন সংগ্রামের আভাস, দ্যাট গোজ অন ইন গ্রেট সোলস, যেগুলো চলে মহান আত্মার মধ্যে, যে সমস্ত সংগ্রাম চলে সেগুলোর আভাস আমরা এইভাবে লাভ করি। ফর দ্য কোরিলেশন অ্যান্ড মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট অফ দ্য ডিফারেন্ট রিয়ালাইজেশনস অফ ডিফারেন্ট টাইমস। দেখো, ফর দ্য কোরিলেশন মানে হচ্ছে একটা পারস্পরিক যে সম্পর্ক, অ্যান্ড মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট একটা পারস্পরিক যে সামঞ্জস্য বিধান, পারস্পরিক যে অ্যাকচুয়ালি সমন্বয় সাধন বলা হয়, অফ দ্য ডিফারেন্ট রিয়ালাইজেশনস, বিভিন্ন উপলব্ধির, অফ ডিফারেন্ট টাইমস, বিভিন্ন সময়ের। তার মানে দেখো, বিভিন্ন সময়ের অর্থাৎ ডিফারেন্ট টাইমসের কি? ডিফারেন্ট রিয়েলাইজেশনস, বিভিন্ন সময়ের বিভিন্ন উপলব্ধির যে মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট, পারস্পরিক সমন্বয় সাধন এবং কোরিলেশন রয়েছে, সেই সমস্তগুলোই রয়েছে কোথা থেকে? আমরা কোথায় জানতে পারি? যে বিভিন্ন মহান আত্মা রয়েছেন, তাদের মধ্যে যে সংগ্রাম চলছে, সেই সমস্ত সংগ্রামের আভাস আমরা পেয়ে থাকি। ডিফারেন্ট টাইমস অর্থাৎ বিভিন্ন সময়ের, ডিফারেন্ট রিয়ালাইজেশন বিভিন্ন উপলব্ধি, সেই বিভিন্ন সময়ের বিভিন্ন উপলব্ধির যে কোরিলেশন, পারস্পরিক সম্পর্ক এবং মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট, পারস্পরিক সমন্বয় সাধনের যে স্ট্রাগল বা দ্বন্দ্ব বা সংগ্রাম চলেছে, কাদের মধ্যে? গ্রেট সোলস মানে বিভিন্ন মহাপুরুষদের ভিতরে যে এগুলো চলছে, তার কিন্তু আভাস এইভাবে আমরা লাভ করতে পারি।
On the one side the mother, on the other side Brahma. On the one side মানে একদিকে মা কালী, on the other side Brahma, অন্যদিকে ব্রহ্ম. We are reminded of the Swami's own words. আমরা মনে করতে পারি স্বামীর নিজস্ব যে সমস্ত কথাগুলো, হার্ড লং এগো, যেগুলো অনেক আগে শোনা. দ্য ইম্পার্সোনাল গড, ব্যক্তি সত্তাহীন ঈশ্বর, সিং থ্রু দ্য মিস্ট অফ সেন্স, সিন থ্রু মানে যেগুলোকে কিসের মধ্যে দিয়ে দেখা যাবে, মিস্ট অফ সেন্স, জ্ঞানের কুহেলিকা বা জ্ঞানের কুয়াশার মধ্যে দিয়ে দেখা যায়, সেই ইম্পার্সোনাল গড সেটা কি, ইজ পার্সোনাল, সেটা কিন্তু ব্যক্তি সত্তা. ব্যক্তি সত্তাহীন ঈশ্বরকে আমরা যদি আমাদের সেন্স অর্থাৎ মনের যে কুয়াশা কুহেলিকার মধ্যে দিয়ে দেখি, তাহলে সে কিন্তু পার্সোনাল বা ব্যক্তি সত্তাপূর্ণ. ইন ট্রুথ ইট মাইট ওয়েল বি, ইন ট্রুথ সত্যি কথা এইটাই হয় বা এটাই হয়তো ঠিক. তাহলে ইন ট্রুথ ইট মাইট ওয়েল বি, সত্যি কথা বলতে এটাই হয়তো ঠিক, দ্যাট যে দ্য টু আইডিয়াস, দুটো ধারণা, কুড নট বি রিকনসাইলড মানে একসঙ্গে তা সমন্বয় সাধন হতে পারে না. বোথ কনসেপশনস, দুটো ধারণা, কুড নট বি ইকুয়ালি ট্রু অ্যাট দ্য সেম টাইম, কুড নট বি ইকুয়ালি ট্রু সমানভাবে সত্যি হয় না, অ্যাট দ্য সেম টাইম একই সময়, দুটো ধারণা একই সময় সমানভাবে সত্যি হয় না. ইট ইজ ক্লিয়ার এনাফ দ্যাট ইন দ্য এন্ড, ইট ইজ ক্লিয়ার এনাফ এটা যথেষ্টভাবে পরিষ্কার যে ইন দ্য এন্ড শেষ পর্যন্ত, অ্যাজ আ সাবজেক্টিভ রিয়েলাইজেশন ব্যক্তিগত যে উপলব্ধি, আইদার উপলব্ধি হিসাবে আইদার দ্য মাদার মাস্ট বিকাম ব্রহ্মা অর ব্রহ্মা দ্য মাদার, হয় মাদার যে মা তাকে বিলীন হতে হবে ব্রহ্মাতে, অথবা ব্রহ্মা দ্য মাদার অথবা ব্রহ্মাকে মায়ের মধ্যে বিলীন হতে হবে. ওয়ান অফ দ্য টু মাস্ট মেল্ট ইনটু দ্য আদার, তার মানে এই যে মাকে হতে হবে ব্রহ্মা অথবা ব্রহ্মাকে হতে হবে মা, এই যে তাদের এই যে বলা হচ্ছে ওয়ান অর্থাৎ একজনকে, অফ দ্য টু এই দুজনের মধ্যে একজনকে, মাস্ট মেল্ট ইনটু দ্য আদার একজনকে অপরের মধ্যে কিন্তু নিমগ্ন বা বিলীন হতে হবে. দ্য কোয়েশ্চেন অফ হুইচ মানে যে প্রশ্ন রয়েছে তার মধ্যে যে ইন এনি পার্টিকুলার কেস, মানে যদি এখনো কোনো নির্দিষ্ট পার্টিকুলার কেস মানে হচ্ছে কোনো নির্দিষ্ট কোনো ক্ষেত্রে, সেটা হচ্ছে ডিপেন্ডিং অন দ্য ডেস্টিনি অ্যান্ড দ্য পাস্ট অফ দ্য ওয়ার্শিপিং সোল. ডেস্টিনি সেটা কিন্তু অদৃষ্টের উপর নির্ভর করছে এবং কিসের উপর, পাস্ট অতীতের কাহিনী অফ দ্য ওয়ার্শিপিং সোল মানে যাকে আরাধ্য করা হয় সেই আরাধ্য আত্মার যে অতীতের কাহিনী তার উপর নির্ভর করছে যে কে কার মধ্যে বিলীন হবে, না মা হয়ে যাবেন ব্রহ্মা না ব্রহ্মা হবেন মা, এই বিষয়টা নির্ভর করছে অদৃষ্টের উপর, বা যে আত্মার ওয়ার্শিপ বা পূজা করা হয়, আরাধনা করা হয় বা উপাসনা করা হয় তার অতীতের যে কথা তার উপর নির্ভর করছে. নেক্সট, ফর মাই ওন পার্ট আমার দিক থেকে, দ্য কনভারসেশন যে কথোপকথন, আই হ্যাভ রিলেটেড এখানে যে আমি যে তুলে ধরেছি, মার্কড অ্যান এপক মানে একটা নতুন যুগের সূচনা করেছিল. এভার সিন্স ইট টুক প্লেস, তখন থেকেই ইট টুক প্লেস এটা ঘটে যেত. আই হ্যাভ থট আমি ভেবেছিলাম, আই স আমি দেখেছিলাম, ইন মাই মাস্টার্স অ্যাটিটিউড আমার যে প্রভু মাস্টার তার অ্যাটিটিউডে তার ভাবে, আ সার্টেন এলিমেন্ট অফ ওয়ান হু ক্যারিড ফর আনাদার, যিনি কিনা এমন একটা আমি তার মধ্যে উপাদান দেখেছিলাম যিনি কি অন্যের জিনিস বহন করছেন, কিভাবে ট্রাস্ট কনফাইডেড টু হিম, যেন তার উপরে একটা ট্রাস্ট আস্থা চাপিয়ে দেওয়া হয়েছে, তাকে তার উপর আরোপ করা হয়েছে, সেটা তিনি বহন করছেন. হি উড অলওয়েজ when asked to explain the image of Kali, he would always তিনি সবসময় when asked to explain যখন তাকে বলা হতো ব্যাখ্যা দিতে the image of Kali, কালী ঠাকুরের যে কালী মা কালীর মূর্তির ব্যাখ্যা দিতে বলা হতো, speak of it এটা সম্পর্কে বলতেন as the book of experience, যেন একটা কি অভিজ্ঞতার বই, ও এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতার বই এটা বলছেন, in which যার মধ্যে the soul মানে এখানে মানুষজনের কথা বলা হচ্ছে, টার্নস পেজ আফটার পেজ, মানুষ উল্টায় পেজ, পাতার পর পাতা উল্টাবে, তারপর অনলি টু ফাইন্ড শুধুমাত্র দেখতে পাবে দ্যাট যে দেয়ার ইজ নাথিং ইন ইট তার মধ্যে কিছুই নেই আফটার অল মানে অবশেষে.
অর্থাৎ তার কাছে যখন মা কালীর প্রতিমূর্তি বা ওই মূর্তি সম্পর্কে ব্যাখ্যা চাওয়া হয় তখন তিনি এমনভাবে বলতেন যেন এটা একটা অভিজ্ঞতার বই এবং একজন মানুষ পাতার পর পাতা উল্টে যাচ্ছেন এবং শেষে গিয়ে দেখতে পারবেন কিছুই নেই। অ্যান্ড দিস টু মাই ওন মাইন্ড, এবং এটা আমার নিজের মনের মধ্যে ইজ দ্য ফাইনাল এক্সপ্লানেশন, এটাই হচ্ছে একদম চূড়ান্ত ব্যাখ্যা। কালী দ্য মাদার ইজ টু বি দ্য ওয়ার্শিপ অফ দ্য ইন্ডিয়ান ফিউচার। কালী, এই মা কালী ভারতের ভবিষ্যতে একমাত্র উপাস্য উপাস্য হবেন আর কি। টু বি দ্য ওয়ার্শিপ অফ দ্য ইন্ডিয়ান ফিউচার, একমাত্র উপাস্য হবেন ভারতীয় কালচারে, ভারতীয় ফিউচারে, ভবিষ্যতে ভারতে। In her name will her sons find it possible to sound many experiences to their depths. In her name মানে তার নামেই will her sons find, তার সন্তানেরা দেখতে পাবে, it possible, এটা সম্ভব, to sound many experiences to their depths, তাদের গভীরের বিভিন্ন যে অভিজ্ঞতা, সেই সমস্ত অভিজ্ঞতা সম্পর্কে তারা জানতে পারবেন তার নাম নিয়ে, অর্থাৎ মায়ের নাম নিয়ে। অ্যান্ড ইয়েট, এবং তবু ইন দ্য এন্ড, শেষে, দেয়ার হার্টস উইল রিটার্ন টু দ্য অ্যানসিয়েন্ট উইজডম, তাদের হৃদয় লাভ করবে, উইল রিটার্ন মানে এখানে ফিরে পাবে, তাদের হৃদয় লাভ করবে টু দ্য অ্যানসিয়েন্ট উইজডম, যে আদি জ্ঞান লাভ করবে। অ্যান্ড ইচ ম্যান উইল নো, এবং প্রত্যেকটা মানুষই জানতে পারবে বা জানবে, ওয়েন ইজ আওয়ার কামস, যখন তার সময় আসবে, দ্যাট, যে অল হিজ লাইফ ওয়াজ বাট অ্যাজ আ ড্রিম, এই তার যে পুরো জীবনটা, এই সমস্ত জীবনটাই শুধুমাত্র একটা স্বপ্ন। অর্থাৎ বলা হচ্ছে তার সন্তানেরা মানে মা কালীর যে ভক্তরা, সেই ভক্তরা যখন মায়ের নাম নিয়ে চলবে তখন তাদের যে একদম গভীরের অভিজ্ঞতা তারা জানতে পারবে, এবং কি তারা মানে মায়ের নাম নিয়ে চললে তারা ফিরে পাবে, লাভ করবে কি অ্যানসিয়েন্ট উইজডম মানে আদি জ্ঞান, পুরনো জ্ঞান লাভ করবে, এবং শেষ পর্যন্ত দেখা যাবে তাদের যখন নিজেদের সময় এসেছে, অর্থাৎ একদম শেষ জীবনে গিয়ে তখন মনে হবে যে লাইফ ইজ নাথিং বাট এ ড্রিম, আসলে জীবনটা কিছুই নয়, একটা স্বপ্ন। হু ডাজ নট রিমেম্বার দ্য বেদা লাইক ওয়ার্ডস অফ দ্য গীতা? হু ডাজ নট রিমেম্বার, কে না মনে করতে পারে, দ্য বেদ লাইক ওয়ার্ডস, বেদ তুল্য কথা অফ দ্য গীতা, গীতার বেদ তুল্য কথা কার না মনে না পড়ে, অর্থাৎ সবারই মনে পড়ে, কার না মনে না পড়ে যে গীতার যে বেদ তুল্য কথা রয়েছে। নট ভেরিলি বাই অ্যাভয়েডিং অ্যাকশন, বাই অ্যাভয়েডিং অ্যাকশন মানে কাজ বা কর্মকে এড়িয়ে গিয়ে, ভেরিলি মানে যথার্থভাবে, নট ভেরিলি বাই দ্য অ্যাভয়েডিং অ্যাকশন ক্যান আ ম্যান রাইজ টু দিস ইন অ্যাকশন, কখনোই নিষ্কর্ম ওইভাবে হতে পারে না, তার কর্মকে সে এড়িয়ে যাবে এবং এড়িয়ে গিয়ে তারপরে সে বুঝতে পারবে যে নৈষ্কর্ম লাভ করতে পারে, এটা কিন্তু কখনোই হয় না। মে উই নট সিমিলারলি নো, আমরা জানতে নাও পারি একইভাবে যে ফর আ সার্টেনটি দ্যাট নট উইদাউট গোয়িং থ্রু দিস এক্সপিরিয়েন্স ক্যান উই রিচ দ্য রিয়েলাইজেশন অ্যাট দ্য এন্ড। মে উই নট নো, আমরা জানতে নাও পারি একইভাবে যে ফর আ সার্টেনটি নিশ্চিত রূপে, দ্যাট যে নট উইদাউট গোয়িং থ্রু দিস এক্সপিরিয়েন্স, এই অভিজ্ঞতার মধ্য দিয়ে না গিয়ে ক্যান উই রিচ দ্য রিয়েলাইজেশন, আমরা কি উপলব্ধিতে পৌঁছতে পারবো অ্যাট দ্য এন্ড, শেষ পর্যন্ত। এই যে এক্সপিরিয়েন্স, কি এক্সপিরিয়েন্স বলা হচ্ছে, অভিজ্ঞতার বই বলা হলো না, যে মা কালীর রূপ সম্পর্কে জানতে গিয়ে সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা যদি গোয়িং থ্রু, অর্থাৎ এর মধ্যে এইটা যদি আমরা না পড়ি, অভিজ্ঞতার এই যে বই তার মধ্যে দিয়ে আমরা না যাই, তাহলে কি আমরা শেষ পর্যন্ত সেই যে রিয়েলাইজেশন, সেই যে উপলব্ধি, সেই উপলব্ধিতে পৌঁছতে পারবো? Through the mother to Brahma, through new life and knowledge and many changes, through the struggles, the victories and the defeats of the immediate future, to that safe heaven of the soul where all is one and all is peace. থ্রু দ্য মাদার টু ব্রহ্ম, মা থেকে ব্রহ্ম মধ্য দিয়ে, থ্রু নিউ লাইফ নতুন জীবনের মধ্য দিয়ে, অ্যান্ড নলেজ এবং জ্ঞানের মধ্য দিয়ে, অ্যান্ড মেনি চেঞ্জেস এবং অনেক পরিবর্তনের মধ্য দিয়ে, থ্রু দ্য স্ট্রাগলস লড়াই এর মধ্য দিয়ে, দ্য ভিক্টরিজ জয়লাভের মধ্য দিয়ে, অ্যান্ড দ্য ডিফিটস অফ দ্য ইমিডিয়েট ফিউচার মানে একদম আসন্ন ভবিষ্যতের পরাজয়ের মধ্য দিয়ে, টু দ্যাট সেফ হেভেন অফ দ্য সোল,
পৌঁছতে পারবো কি আমরা সেই সুরক্ষিত যে স্বর্গ, আশ্রয়স্থল অফ দ্য সোল, মানুষের যে আশ্রয়স্থল, সেখানে কি আমরা পৌঁছতে পারবো? ওয়্যার অল ইজ ওয়ান, যেখানে সবাই একজন একাই, অ্যান্ড অল ইজ পিস, এবং সব কিছুই শান্তি, সেখানে কি আমরা পৌঁছতে পারবো? এই যে যদি আমরা না এক্সপিরিয়েন্স, এই অভিজ্ঞতার মধ্য দিয়ে না যাই, তাহলে কি আমরা শেষ উপলব্ধি পর্যন্ত পৌঁছতে পারবো? যদি না আমরা মা থেকে ব্রহ্মতে যাই, যদি না আমরা নতুন জীবন থেকে এবং জ্ঞানের মধ্য দিয়ে যাই, যদি না আমরা অনেক পরিবর্তনের মধ্য দিয়ে যাই, যদি না আমরা সংগ্রামের মধ্য দিয়ে যাই, যদি না আমরা ভিক্টরিজ, জয় লাভের মধ্য দিয়ে যাই, এবং যদি না আমরা ইমিডিয়েট ফিউচার, আসন্ন যে ভবিষ্যৎ, তার পরাজয়ের মধ্য দিয়ে না যাই, তাহলে কি আমরা গিয়ে সেই হেভেনে পৌঁছতে পারবো, সেই স্বর্গে পৌঁছতে পারবো, যেখানে প্রত্যেকেই কিন্তু আমরা একা এবং সবকিছুই শান্তি? As I look more and more closely into the life of that great teacher, as I look more and more closely, যখনই আমি অনেক মোর অ্যান্ড মোর ক্লোজলি মানে অনেক কাছের থেকে আমি দেখি ইনটু দ্য লাইফ, জীবনকে, কার জীবনকে? অফ দ্যাট গ্রেট টিচার, সেই মহান শিক্ষকের জীবনকে আমি যখন একদম কাছে থেকে দেখি, হুম আই হ্যাভ ফলোড, যাকে আমি অনুসরণ করেছি, আই সি, আমি দেখতে পাই, ইচ ডে উইথ গ্রোয়িং ক্লিয়ারনেস, মানে প্রত্যেক দিন যেন একেবারে স্বচ্ছতা রয়েছে সেখানে। গ্রোয়িং ক্লিয়ারনেস মানে প্রতিদিন মুহূর্তের মধ্যে স্বচ্ছ হচ্ছে, ক্লিয়ারনেস পরিষ্কার হয়ে উঠছে। How he himself was turning the pages of the book of experience. How he himself, কিভাবে তিনি নিজেই, was turning মানে উল্টাচ্ছেন, the pages of the book of experience, অভিজ্ঞতার বইয়ের পাতা। বুক অফ এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতার বই, তার পেজেস, তার পাতাগুলো কিভাবে তিনি উল্টাচ্ছেন। অ্যান্ড দ্যাট ইট ওয়াজ অনলি হোয়েন, এবং এটা মাত্র শুধুমাত্র তখনই যখন হি হ্যাড কাম টু দ্য লাস্ট ওয়ার্ড, তিনি এসেছিলেন একদম শেষ কথাতে, দ্যাট যেটা, হি কুড লাই ব্যাক লাইক এ ভেরি চাইল্ড, মানে হি কুড লাই ব্যাক মানে তিনি পড়েছিলেন কিভাবে, লাইক আ ভেরি চাইল্ড, ক্লান্ত শিশু হিসাবে, ইন দ্য আর্মস অফ হিজ মাদার, তার মায়ের বাহুতে বা মায়ের এখানে কোলে বলা চলে, টু বি র্যাপড অ্যাওয়ে অ্যাট লাস্ট ইনটু দ্য সুপ্রিম রিভেলেশন। টু বি র্যাপড অ্যাওয়ে মানে জড়ানো বা এখানে নিমগ্ন থাকা, অ্যাট লাস্ট শেষ পর্যন্ত, কোথায়? ইনটু দ্য সুপ্রিম রিভেলেশন মানে একদম চূড়ান্ত যে সমাধি, সে মহা সমাধিতে ডুব দিয়েছিলেন। কি? নোয়িং দ্যাট, এটা জেনে, অল দিস ওয়াজ বাট এ ড্রিম, এই সব কিছুই নয়, শুধুমাত্র স্বপ্ন। তো এইটাই মানে যখনই তার শেষ শব্দটা মানে শেষ হয়ে গেল, তার শেষ শব্দটি পড়া হতেই তিনি যেন শিশুর মতোই মায়ের কোলে শুয়ে মহা সমাধিতে ডুব দিলেন, নিমগ্ন হয়ে গেলেন, এটাই জেনে যে কি এই সবকিছুই, এই বিচিত্র সবকিছুই একটা স্বপ্ন, এছাড়া কিন্তু কিছুই নয়। ওকে, তো এটাই ছিল সিস্টার নিবেদিতার লেখা দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ। এই পৃষ্ঠার সম্পূর্ণ অংশ আমরা লাইন বাই লাইন বাংলায় পড়লাম। তো এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক করতেও ভুলো না এবং শেয়ার করে দিও। তো এর পরের ক্লাসে আমরা এখান থেকে যে এমসিকিউ গুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট বা পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তবে বারবার বলে দিচ্ছি, টেক্সটটাকে বারবার পড়বে, টেক্সটটা যথেষ্টই কঠিন। টেক্সটটা যতবার পড়বে এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আনসার করতে, অর্থাৎ যেহেতু এমসিকিউ খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন আসবে, তো এখান থেকে যত বেশি করে তুমি পড়বে, যত বারে বারে পড়বে, সব রকম প্রশ্ন আসলেই কিন্তু তুমি অ্যাটেন্ড করতে পারবে। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, আর দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।